আলমগীর তো আমার সঙ্গে প্রচুর আলোচনা করেছেন, আমার একটা প্ল্যাটফর্ম, এই অনুষ্ঠান, সেই প্ল্যাটফর্মে সে প্রচুর আসতো, কথা বলতো। আনিস আলমকে ধরে, আনিস আলমকে অপরাধ কি ভাই? কথাই তো বলছে না, কথা তো বলছে, আর তো কিছু বলে না, আর তো কিছু করে নাই, কাউকে যে তো দা দিয়ে কোপ দেয় নাই, কোপ দিছে, কথা বলছে। কথা বলছেন আমাদের অন্যতম কথাবিদ, বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল সাহেব। তো তিনি যার প্রসঙ্গে কথা বলছেন তিনি আরেক সাংবাদিক জনাব আনিস আলমগীর, অর্থাৎ আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। তো এখন আনিস আলমগীরকে গ্রেফতার প্রসঙ্গে মাসুদ কামাল যেটা বলছেন যে তিনি তো কথা বলছেন মাত্র, কাউকে তো দা দিয়ে কোপ দেন নাই। কথা সঠিক, আনিস আলমগীর কাউকে দা দিয়ে কোপায়নি, কিংবা কাউকে লাঠিতে আঘাতও করেননি, কাউকে মারেনও নাই, কিংবা কাউকে হুমকিও দেন নাই, এটি সঠিক। কিন্তু তার বিরুদ্ধে কেন সরকার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিল, এটি অবশ্য সরকার বলতে পারবে। আর মাসুদ কামালের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে সরকারের কাছে, সেটি যদি সরকার তাকে উত্তর না দিতে পারে, তাহলে তো মাসুদ কামাল সাহেবরা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তো অন্ততপক্ষে সেই বিষয়গুলো তুলে নিয়ে এসে জাতির সামনে কিন্তু পেশ করতে পারত। আচ্ছা, যাই হোক, প্রসঙ্গ সেটি না। প্রসঙ্গ হলো মাসুদ কামাল যেটি বলছেন, কথা বলছেন শুধু আনিস আলমগীর, এই কারণে গ্রেফতার। আচ্ছা, এখন গত বছরের জুলাই মাসে যেই দেশে জুলাই বিপ্লব হলো, তার মূল যেই আপনার অগ্নি ফুয়েল যেটি, সেটি হলো যে শেখ হাসিনা সম্ভবত 15 জুলাই একটা অনুষ্ঠানে তিনি আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন। তো এখন সেই কথাটা বলার পরে কিন্তু দেশব্যাপী এই একটা দাবানলের মতো কিন্তু আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল। তো শেখ হাসিনা যখন ছাত্রদেরকে, অর্থাৎ কোঠা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে একেবারে সরলীকরণভাবে বললেন যে রাজাকারের বাচ্চা, তখন কিন্তু শেখ হাসিনা কাউকে দা দিয়ে কোপাননি, কিংবা কাউকে লাঠি দিয়ে আঘাতও করেননি, কিংবা শেখ হাসিনা তার ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে কিন্তু ছাত্রছাত্রীদেরকে কিন্তু পিটান নাই, তাদেরকে গ্রেফতারও করেন নাই, বা তাদের বিরুদ্ধে কিন্তু তখনও কিন্তু কোনো ধরনের মামলাও দেন নাই। তো তিনি তো শুধুমাত্র কথা বলেছিলেন। তাহলে শেখ হাসিনার এই এক কথার প্রেক্ষিতে সামান্য একটা কোঠা বিরোধী আন্দোলন থেকে শুরু করে শেষমেশ প্রায় সামনের যেই 15 দিন বা 20 দিনের মধ্যে কিন্তু একটা শক্তিশালী সরকার, যেই সরকারটা প্রায় 17 বছর অত্যন্ত শক্তিশালীভাবে কিন্তু ক্ষমতায় ছিল, এবং সেই সরকারকে কিন্তু একবারে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল। শুধু তাই নয়, সেই সরকারের আমলে আপনার যে মসজিদের খতিব ছিল তাকেও পর্যন্ত কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল। এটি কিন্তু বিশ্বের ইতিহাসে একটা বিরল ঘটনা। তো সুতরাং একটা কথা বলার প্রেক্ষিতে যখন এইরকম একটা ঘটনা ঘটে যায়, তখন বুঝতে হবে যে সব জায়গায় সব কথা বলাটা আসলে আদৌ উচিত কিনা, সেটি নিয়েও কিন্তু একটা ভাবার অবকাশ রয়েছে। এখন আপনি বাক স্বাধীনতার কথা বলবেন, বাক স্বাধীনতার কথা মানে এই না যে আমার মনে যা আসছে আমি সেটাই বলবো, এটি কখনোই কিন্তু এটি নয়। জুলাই আন্দোলনে যখন চলমান, তখন এই আনিস আলমগীর সাহেব এই জুলাই বিপ্লবীদেরকে জঙ্গি তকমা দিয়ে এমন কোনো কথা নাই যে যেটি বলেন নাই। তারপর 5ই আগস্ট পরবর্তীতে সরকার পট পরিবর্তনের পর তিনি কিছুটা তার বোধোদয় হয়েছে যে না, তার অবস্থানটা হয়তো ভুল ছিল। তিনি তখন দেখা যাচ্ছে যে কিছু সময়ের জন্য তার অবস্থানটা পরিবর্তন করলেন। তারপরে পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি আবারও সেই জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদেরকে কিন্তু নানানভাবে সমালোচনা শুধু নন, কটূক্তির পাশাপাশি কিন্তু এমন অনেক ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিন্তু বলতে লাগলেন। তো এখন কথা হচ্ছে, আনিস আলমগীর কথা বলতে পারেন, তিনি সাংবাদিক, কথা বলতে কোনো বিধিনিষেধ নাই। কিন্তু কথা হচ্ছে, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো বলার প্রেক্ষিতে সমাজে কোনো রকম আনরেস্ট বা বিশৃঙ্খলা তৈরি হয় কিনা, সেটি হচ্ছে আসল কথা। আমার কথাবার্তার ধরন, আমার কথাবার্তার যদি দেখা যাচ্ছে যে সমাজে একটা আশঙ্কা থাকে যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, তাহলে আমি সেই কথাবার্তা বলবো কেন? এটি তো বলা উচিত নয়। এই জিনিসগুলো তো অন্ততপক্ষে বিরত থাকা উচিত ছিল। আপনি যাচ্ছে তাই কথাগুলো